এক সাইকো কিলার কয়েক বছর পর পর মানুষ খুন করে যাচ্ছে। খুনের স্টাইলটাও অনেক ইউনিক। সে একটা স্থেটিস্কোপ দিয়ে প্রথমে শ্বাসরোধ করে একজনকে হত্যা করে, এরপর একই পরিবারের বাবা বা কর্তাকে হত্যা করে পরের দিন। কিন্তু কেন তার এই ক্ষোভ? এক পুলিশ অফিসার যখন এই কেসের তদন্তে নামে তখন এমন এক অতীত রহস্যে সে ডুবে যায় যা কেউই কল্পনাও করতে পারে না। এখন সেই রহস্য জানাতে নিয়ে এলাম অন্তাক্ষরী মুভির এক্সপ্লেনেশন, যার শুরুতে আমরা একটা সাদাসিধে পরিবারকে দেখি। এখানে আমরা মধ্যবিত্ত পরিবারকে সোফায় বসে থাকতে দেখি। তাদের মুখের হাসি আর একে অপরের দিকে তাকিয়ে গল্প করার ধরন দেখে স্পষ্ট বোঝা যায় যে তাদের পারিবারিক বন্ধনটা বেশ মজবুত। মা, বাবা এবং তাদের একমাত্র আদরের মেয়ে মিতি মিলে যখন সবাই একসাথে বসে টিভি দেখছিল, তখনই মিতির ফোনে একটা কল আসে। তার ফোনের স্ক্রিনে ভেসে ওঠা নাম দেখে সে তার বাবা মায়ের চোখ ফাঁকি দিয়ে ঘরের বাইরে চলে যায়। মিতি তার ঘরের পিছনের অন্ধকার বারান্দায় দাঁড়িয়ে ফিসফিস করে তার বয়ফ্রেন্ডের সাথে কথা বলছিল। কিন্তু ঠিক তখনই হঠাৎ তার পিছনের রাবার বাগান থেকে শুকনো পাতার মচমচ করা তীব্র শব্দ ভেসে আসে। এই অদ্ভুত শব্দ শুনে মিতির পুরো শরীর মুহূর্তেই শক্ত হয়ে যায়। সে কিছুটা ঘাবড়ে গিয়ে চারপাশটা ভালো করে দেখার চেষ্টা করে। ইতিমধ্যে তার মা ঘরের ভিতর থেকে উচ্চস্বরে মিতিকে ডেকে দ্রুত রাতের খাবার খেতে ঘরে আসতে বলে। মিতি তার ফোনের কলটা কেটে দিয়ে ঘরের দিকে পা বাড়াতেই যাবে, কিন্তু ঠিক তখনই এক মরণ থাবা জঙ্গলি পশুর মতন তার উপর ঝাঁপিয়ে পড়ে। সেই অজ্ঞাত মুখোশধারী মানুষটি তার নিজের হাতে একটা 10 মিলিমিটারের মোটা স্টেথোস্কোপ মিথির গলায় পেঁচিয়ে দেয়। সে মেয়েটির নরম গলা টেনে ধরে মাটির উপর দিয়ে হেঁচড়ে পিছনের ঘন বনে নিয়ে যেতে থাকে। কিলার তার পুরো শক্তি দিয়ে টেনে ধরলে মিথির গোংরানির শব্দ বাতাসেই মিলে যায়। এভাবেই আমরা কয়েক বছর আগের একটা ফ্ল্যাশব্যাকে ফিরে যাই। এখানে আমরা কিশোর নামের এক শান্ত স্বভাবের ছেলেকে ধুলো মাখা রাস্তায় একাকী হেঁটে যেতে দেখি। কিশোরের পুরো পৃথিবীতে তার মা ছাড়া আপন বলতে আর কেউই বেঁচে ছিল না। তার মা নিজের শরীরের শেষ রক্তবিন্দু দিয়ে রাঘবান নামের এক প্রভাবশালী জমিদারের ধান খেতে দিনমজুরির কাজ করত। কিশোরও তার মায়ের এই হাড় ভাঙা খাটুনি দেখে নিজের পড়ালেখার পাশাপাশি যথাসম্ভব তাকে সাংসারিক কাজে সহযোগিতা করত। একদিন সে খুব ভোরে ঘুম থেকে উঠে স্কুলে যাওয়ার সময় পাশ থেকে একটা চকচকে কালো বুলেট মোটরসাইকেল তীব্র গতিতে যেতে থাকে। বাইকের সে রাজকীয় গর্জন শুনে কিশোরের মনে সে বাইকে চড়ার একটা তীব্র জেদ চেপে বসে। তাই তো সে প্রতিদিন স্কুলে যাওয়ার সময় সে রাস্তার মোড়ে দাঁড়িয়ে বাইকের মালিকের কাছে একটা লিফট চাইতো। তবে সেই দামি মোটর বাইকটা আসলে রাঘবানের অহংকারী ছেলে আনন্দের ছিল। সে কিশোরকে নিজের বাইকে লিফট দেওয়া তো দূরে থাক, তার প্রতি কখনো সে ফিরেও তাকাতো না। এই সব দৃশ্য দেখে কিশোরের সহপাঠী ও এলাকার কিছু বখাটে লোক প্রতিদিন তাকে নিয়ে নোংরা হাসাহাসি করত। এদিকে জমিদার রাঘবানের আবার কিশোরের সরলমনা মায়ের উপর একটা নোংরা নজর ছিল। সে কাজের ওছিলায় সবসময় কিশোরের মাকে একা পেয়ে উত্ত্যক্ত করত, কিন্তু নিজের এবং সন্তানের কথা চিন্তা করে তার মা চোখের জল ফেলে এই সব অন্যায় মুখ বুজে সহ্য করে নিত। একদিন স্কুল থেকে ফেরার সময় কিশোর ক্ষেতের পাশে আনন্দের মোটর বাইকটা রাখা দেখে। আশেপাশে একবার তাকিয়ে কাউকে দেখতে না পেয়ে সে ওই বাইকের কাছে যায় এবং সেই বাইকটাকে স্পর্শ করে। তবে তখনই আনন্দ এসে তার মাথায় একটা থাপ্পড় মেরে বাইক নিয়ে সেখান থেকে চলে যায়। এই সব দেখে ছোট্ট কিশোরের মনটা আরো বেশি খারাপ হতে থাকে। বিকেলে কিশোর যখন বাড়ির উঠানে বসে কাজ করছিল তখন সেখানে রাঘবান এবং তার এক বন্ধু আসে। তারা মদ খেয়ে নিজেদের খারাপ উদ্দেশ্য হাসিল করার জন্য কিশোরের মাকে খুঁজতে চলেছে। বিষয়টা কিশোর বুঝতে পেরে রাগী চোখে তাদের দিকে তাকিয়ে থাকে, যার ফলে রাঘবান এবার কিশোরের উপরেই ক্ষেপে যায় এবং তাকে অনেক মারধর করে। এমনকি তারা কিশোরের শরীরের এক স্থানে সিগারেটের আগুন দিয়েও পুড়িয়ে দেয়। সন্ধ্যায় কিশোরের মা ঘরে ফিরে দেখে সে চুপচাপ বিছানায় শুয়ে আছে। তার মা এর কারণ জিজ্ঞেস করে, কিন্তু বাচ্চা ছেলেটা কিছুই বলে না। এরপর পরের দিন সে একটা জঙ্গল থেকে সাপ ধরে নিয়ে স্কুলে যায়। তাকে নিয়ে যেই সহপাঠীরা হাসাহাসি করত তাদের খাবার খাওয়ার সময় সেখানে সে সাপ ছেড়ে দেয়। এরপর তাকে দেখা যায় সে এলাকাবাসীর রেডিওতে পাথর ছুঁড়ে মারছে। মানে কিশোরের মন যে একটা প্রতিশোধ পরায়ণ হয়ে উঠেছে সেটা স্পষ্ট। একদিন আবারও কিশোর আনন্দের বাইকে লিফট চায়। এবার আনন্দ তাকে লিফটও দেয়, কিন্তু সে জানতো না যে কিশোরের মাথায় আসলে কি চলছে।
বাইকে ওঠা মাত্র তাকে সেদিন চর মারার জন্য কিশোর আনন্দের পিঠে পাথর দিয়ে আঘাত করে। আনন্দ রেগে গিয়ে কিশোরকে এবার থানায় নিয়ে যায়। সে কিশোরকে মারধর করতে চাইছিল, তবে সেখানে থাকা ইন্সপেক্টর তাকে বাধা দিলে সে রাগে থানা থেকে বেরিয়ে পড়ে। ইন্সপেক্টর এবার কিশোরকে বুঝিয়ে বলে, তুমি ভালো করে পড়াশোনা করো, তাহলে বড় হয়ে তুমিও এমন একদিন বাইক কিনতে পারবে। কিশোর তার কথা মনোযোগ দিয়ে শোনে এবং মোটিভেটেড হয়। এই সব ফ্ল্যাশব্যাকের পর এবার সিন প্রেজেন্টে আসে। এখানে আমরা দাস নামের এক সার্কেল পুলিশ অফিসারকে দেখতে পাই। দাস ছিল অত্যন্ত সৎ এবং কর্মঠ পুলিশ অফিসার। সে আজ এসেছে মুনি নামের এক লোক থেকে পুরাতন একটা মোটরসাইকেল ক্রয় করতে। বাইকটা অনেক বেশি পুরানো হওয়ায় এর কিছু রিপেয়ারিং ও দরকার ছিল। যাই হোক, দাস বাইক নিয়ে সোজা পুলিশ স্টেশনে চলে আসে। এরপর আমরা দাসের একটা বদ অভ্যাস সম্পর্কে জানতে পারি, আর তা হলো আন্তেকশারি খেলা, অর্থাৎ বাংলায় যেটাকে আমরা গানের কলি বলতাম। দাস থানার ভেতরে বাহিরে এমনকি ক্রিমিনালদের সাথেও আন্তাক্ষরী খেলতো। মানে একজন একটা অক্ষর বলবে আর অপরজন সেটা দিয়ে গান গাইবে। দাস থানায় বসে ড্রাগস কেসে ফাঁসা 2 আসামির সাথে সেদিন আন্তাক্ষরী খেলছিল। এদের মধ্যে আবার একজন ছিল বাসুদেবান নামের এক লোকাল নেতার ভাই। তখনই আবার এক পরিবার আসে তাদের পারিবারিক ঝামেলা নিয়ে। দাস তাদের সাথেও আন্তাক্ষরী খেলা শুরু করে। এখন দাসের এমন পাগলামি দেখে ওই পরিবার বলে, আমরা কোনো কেস করব না, আমরা মিটমাট করে নিয়েছি। এদিকে থানার বাইরে তখন বাসুদেবানের লোকেরা হরিহর নামের অন্য এক পুলিশ অফিসারকে ঘুষ দেয় বাসুদেবানের ভাইকে ছাড়িয়ে দেওয়ার জন্য। হরিহর দাসের কাছে আসে সেই বাসুদেবানের ভাইয়ের নামে সুপারিশ করতে, কিন্তু দাস তাকে স্পষ্ট জানিয়ে দেয় যে সে কি করবে এটা সে জানে। হরিহর এতে কিছুটা অপমান বোধ করে। তখন হঠাৎ দাসের ফোনে একটা কল আসলে সে কিছু দূরে গিয়ে কলটা রিসিভ করে। অপর পাশ থেকে একটা লোক গান গেয়ে দাসকে বলে, এখন তুমি প দিয়ে একটা গান গাও, তুমি যদি গাইতে না পারো তাহলে আমি তোমার মেয়ের সাথে আন্তাক্ষরী খেলবো। এই কথা শুনে তো দাসের বুকে কাঁপুনি ধরে যায়। দাস বারবার জিজ্ঞেস করে যে সে কে, কিন্তু অপর পাশে থাকা লোকটা ততক্ষণে ফোন কেটে দিয়েছে। দাস এবার চিন্তিত হয়ে তার স্ত্রী চিত্রাকে কল করে, কিন্তু চিত্রা তার গৃহস্থলীর কাজে ব্যস্ত থাকায় দাসের কল সে রিসিভ করতে পারে না। পরবর্তী সিনে আমরা একটা আইসক্রিমওয়ালাকে দেখতে পাই। সে যখন সবার কাছে আইসক্রিম বিক্রি করছিল তখনই একটা বাক প্রতিবন্ধী মেয়ে সেখানে চলে আসে। তার কাছে টাকা নেই দেখে আইসক্রিমওয়ালা তাকে ফ্রিতে আইসক্রিম দেয়। মেয়েটা বেশ খুশি হয়ে যায়, কিন্তু সে জানতো না যে এই লোকের আসল উদ্দেশ্য কি। তাই সুযোগ পেয়ে বিচেষ্টা বাচ্চা মেয়েকে ঝোপের আড়ালে নিয়ে যায়। এরপর তার সাথে খারাপ কাজ করে তাকে সেখানেই ফেলে সে চলে যায়। সিন শিফট হয় রাতে। দাস বাসায় এসে শাওয়ার নিতে নিতে তার পরিবারের সাথে আন্তাক্ষরী খেলছিল। দাসের একটা মিষ্টি মেয়েও রয়েছে যার নাম আনন্যা। আনন্যাও তার বাবার মতন আন্তাক্ষরী খেলতে বেশ পছন্দ করে। তখনই হঠাৎ সেখানে চলে আসে বাসুদেবান। দাস অন্য কারোর গলার আওয়াজ পেয়ে বাইরে এসে বাসুদেবানকে দেখে রাগী চোখে তার দিকে তাকিয়ে থাকে। বাসুদেবান দাসকে বলে, আমি একটা অন্য জায়গায় ছিলাম, কিন্তু তুমি আমার কল ধরছো না দেখে এখানে আসতে হলো। আমার ভাই বাচ্চা মানুষ, এসব অল্প স্বল্প ভুল করবেই, কিন্তু এই ব্যাপারটা অপোজিশন পার্টি জানলে আমার সমস্যা। এখন পর্যন্ত আমি তোমার পরিবারের কোনোই ক্ষতি করিনি, তাই পরবর্তীতেও কোনো কিছু করতে চাই না। ভালোই ভালোই আমার ভাইকে ছেড়ে দাও। অর্থাৎ এখানে বাসুদেবান দাসকে হালকার উপরে কড়া হুমকি দিয়ে দেয়। এছাড়াও যাওয়ার আগে দাসের মেয়েকে একটা কাগজের প্যাকেট গিফট করে যায়। সব কিছু দেখে দাসের প্রচন্ড রাগ হলেও সে কিছুই বলতে পারে না। পরের দৃশ্যে আমরা দাস যাদের কাছ থেকে বাইক কিনেছিল অর্থাৎ সেই মুনির পরিবারকে দেখতে পাই। মুনির একটা ছেলে এবং একটা মেয়ে রয়েছে। মুনির ছেলে কার্তিক তার মাকে এসে বলে যে সে বাইক বিক্রির টাকা দিয়ে মিউজিক ক্লাসে ভর্তি হতে চায়। মুনি আবার ছিল কার্তিকের সৎ বাবা, তাই তাদের মধ্যে তেমন একটা ভালো সম্পর্ক ছিল না। মুনি কখনোই কার্তিকের কোনো কথার গুরুত্ব দিত না। যাই হোক, মুনির স্ত্রী তাকে কার্তিককে মিউজিক ক্লাসে ভর্তি করানোর কথা বললে মুনি বলে, ওকে ইঞ্জিনিয়ারিং পড়াচ্ছি সেদিকেই মন দিতে বলো, বাইক বিক্রির টাকা দিয়ে আমি ওকে গাড়ি কিনে দেব, এসব মিউজিকের কোনো তো ভবিষ্যৎ নেই। তো পরের দিন সকালে দাসের স্টেশনে শ্রীনিবাস নামের এক নতুন কনস্টেবল জয়েন করে। হরিহর তাকে রিসিভ করতে যায়। যেহেতু হরিহর দাসের জন্য ভালো করে ঘুষ খেতে পারতো না, তাই সে শ্রীনিবাসের কাছে দাসের নামে উল্টাপাল্টা বলতে থাকে। তখনই পথে তারা একটা মেয়েকে একা নিরিবিলি পথ ধরে হেঁটে যেতে দেখে।
হরিহর গাড়ি থামিয়ে মেয়েটাকে জিজ্ঞেস করে যে সে কোথায় যাচ্ছে। এই মেয়েটা কথা বলতে পারতো না, তাই ফোনে লিখে জানায় যে সে কেদারাম যাবে। এইটা দেখে হরিহর তাকে গাড়িতে লিফট দেয়, আর এইখানেই তারা জানতে পারে যে মেয়েটার নাম ন্যানা। এদিকে পরের দিন মুনি তার ছেলে কার্তিককে নতুন গাড়ির চাবি এনে দিলে কার্তিক সেটা না নিয়ে রেগে খাবার টেবিল থেকে উঠে যায়, কারণ তার গাড়ির চাইতেও এখন মিউজিক কোর্সটা বেশি প্রয়োজনীয় ছিল। আবার মুনিও নিজের যেতে একদম অটল। এই সব কিছুর মাঝে দ্বিধাদ্বন্দ্বে ফেসে যায় কার্তিকের নিরীহ মা। অন্যদিকে দাস থানা থেকে বের হতেই যাবে, তখনই এক কনস্টেবল এসে শ্রীনিবাসের জয়নিং এর কথা জানিয়ে দেয়। দাসও তাই তার সাথে দেখা করার জন্য থানাতেই থাকে। এদিকে বাবা নিতে না আসায় দাসের মেয়ে আনান্না স্কুল থেকে সেদিন একাই বাড়ি ফিরছিল। বাসার সামনে রাবার ক্ষেত পর্যন্ত আসতেই এক লোক আচমকাই পিছন থেকে তার সাথে আন্তাক্ষরী খেলা শুরু করে। এতে আনান্না অনেক বেশি ঘাবড়ে যায়। তবে পিছনে তাকে কাউকে দেখতে না পেয়ে সে ভয়ে দৌড়াতে শুরু করে। তবে হঠাৎই সেই লোকটা ক্ষেতের মাঝখান থেকে বেরিয়ে আনান্নাকে ধাওয়া করে। লোকটার হাতে ছিল একটা স্ট্যাথোস্কোপ আর মুখে কাগজের প্যাকেটে কাটা একটা মাস্ক। আনান্না বাড়ির সামনে এসে মা মা বলে চিৎকার শুরু করলে কিলারও ইতিমধ্যে তাকে ধরে ফেলে। কিলার তার গলায় স্টেথোস্কোপ পেঁচিয়ে তাকে শ্বাসরোধ করে মেরে ফেলতেই যাবে, তখনই সেখানে দাসের স্ত্রী চিত্রা দৌড়ে আসে, যার ফলে কিলার তাকে দেখে সেখান থেকে পালিয়ে যায়। এভাবেই এই যাত্রায় আনান্না বেঁচে গেলেও চিত্রা ও সে দুজনেই ট্রমাটাইজ হয়ে যায়। খবর পেয়ে দাস দ্রুত বাড়িতে আসে। এর মধ্যে অন্যান্য কিছু পুলিশ অফিসারও সেখানে এসে পড়েছিল। দাস চিত্রাকে শান্ত করার চেষ্টা করে, তবে সে ভয়ে কথাই বলতে পারছিল না। আসলে নিজের একমাত্র মেয়ের এমন অবস্থা দেখলে কেউই সহ্য করতে পারবে না। এদিকে দাস বাড়ির সামনে রাবার খেতে গিয়ে সেই কাগজের প্যাকেটের মাস্কটা খুঁজে পায়। তখনই তার মাথায় আসে সেদিন বাসুদেবানও ঠিক এমনই একটা প্যাকেট গিফট করেছিল। তাই সে রেগে সাথে সাথে বাসুদেবানের বাড়িতে গিয়ে পৌঁছায়। সেখানে তাকে হুমকি দিয়ে তার মেয়ের কাছ থেকে তাদের দূরে থাকতে বলে। তবে বাসুদেবানের কথা সে তার মেয়ের ব্যাপারে কিছুই জানে না, আর এই সব কাজ করার তো প্রশ্নই ওঠে না। রাতে দাস তার মেয়ে ও স্ত্রীকে এই সব কিছু নিয়ে চিন্তা করতে নিষেধ করে। এছাড়াও সে এটা জানিয়ে দেয় যে বাসুদেবান তাদের কোনো ক্ষতি করবে না। তখনই দাসকে তার সিনিয়র কল করে এবং বাসুদেবানের বাড়িতে গিয়ে অসম্মান করার জন্য কথা শোনায়। এরপর সে বলে যে এই সব কাহিনীর পিছনে বাসুদেবান নেই, তাই দাস যাতে এই ব্যাপারে ভালোভাবে ইনভেস্টিগেশন করে আর আসল অপরাধীকে খুঁজে বার করে। তবে তখনও দাসের মনে হচ্ছিল যে এর পিছনে বাসুদেবানই রয়েছে। এদিকে আমরা সেই বাঘ প্রতিবন্ধী মেয়ে ন্যানাকে বারান্দায় বসে থাকতে দেখি। ন্যানা কার্তিকদেরই প্রতিবেশী। একজন আইসক্রিমওয়ালা আসলে কার্তিকের ছোট বোন আইসক্রিম কিনতে যায়। তবে আইসক্রিমের গাড়িটা ন্যানার চোখের আড়াল হলে সে কোনো এক অজানা ভয়ে দৌড়ে নিচে যায়। সেখানে গিয়ে দেখে সেখানে কার্তিকও রয়েছে। ন্যানা এবার কিছুটা স্বস্তি নিঃশ্বাস ফেলে। আর এখানেই আমরা জানতে পারি এই ন্যানাই আসলে সেই মেয়ে যে ছোটবেলায় আইসক্রিমওয়ালার কাছে অ্যাবিউজের শিকার হয়েছিল। পরের দিন কার্তিক যখন তাদের বাড়ির পাশের পুরাতন ঘরে বসে গান প্র্যাকটিস করছিল, তখন সেখানে ন্যানা আসে। এখানে তারা দুজনে পরিচিত হয়। এরপর থেকে ন্যানার সাথে কার্তিক ও তার বোনের একটা বন্ধুত্ব তৈরি হয়ে যায়। তারা একসাথে বেশ ভালোই সময় কাটাচ্ছিল। এরই মাঝে ন্যানা ও কার্তিকে একে অপরকে পছন্দ করতে শুরু করে। অন্যদিকে দাস তার মেয়ের উপরে হামলা করা ওই আসামিকে ধরা না পর্যন্ত কিছুতেই স্বস্তি পাচ্ছিল না। তাই সে কল করে হুমকি দেওয়া সেই নাম্বারটা ট্র্যাক করতে থাকে। এই কাজে তাকে শ্রীনিবাস সাহায্য করছিল। দাসরা লোকেশন ট্র্যাক করে সে অ্যাড্রেসে গিয়ে পৌঁছায়। জায়গাটা ছিল একটা পোল্ট্রি ফার্ম। তারা সেই নম্বরে কল করলে ফার্মের ভিতর থেকে ফোনটা বেজে ওঠে। এই ব্যাপারে ফার্মের সব কর্মচারীদের ডেকে জিজ্ঞাসাবাদ করা হলে তারা জানায় ফোনটা তাদের কারোরই নয়। তারা এটা রাস্তায় কুড়িয়ে পেয়েছে এবং সবাই মিলেমিশেই ব্যবহার করছে। দাস তাদের কথা শুনে বুঝতে পারে যে তারা সত্যিই বলছে, তাই তাদের আইডি কার্ডের ডিটেলস নিয়ে তারা সেখান থেকে চলে আসে। এদিকে চিত্রা যখন রান্না করছিল তখন তাদের বাড়ির আশেপাশে কারো একটা উপস্থিতি টের পায়। ভয়ে সে দ্রুত তাদের দরজা জানলা বন্ধ করে দেয়। পরবর্তীতে আমরা মুনির পরিবারকে দেখতে পাই। কার্তিক বন্ধুদের সাথে মুভি দেখতে চাইলে মুনি রেগে যায় এবং কার্তিকের মা তাকে ঘর থেকে বের করে দিয়ে বলে যে সে যেন কার্তিককে নিয়ে বাসায় ঢোকে। কার্তিক আসলে তার মাকে বাইরে বসে থাকতে দেখে জিজ্ঞেস করে সেখানে কি করছে। মা জানায় আমি তোমার জন্য অপেক্ষা করছিলাম।
তবে ঘরে ঢোকার সময় কলিং বেল দিতেই কার্তিক বুঝে যায় সবটা এবং সেও অনেক কষ্ট পায়। পরের দিন থানায় বসে দাস সবার সাথেই তার মেয়ের কেসটা নিয়ে আলোচনা করছিল। সবাই বিষয়টাকে সিরিয়াসলি নিলেও হরিহর বলে তার মনে হয় এটা কেউ মজা করে করেছে। দাস এই কথা শুনে তার উপর রেগে যায়। শ্রীনিবাস তখন বলে চাইল্ড অ্যাবিউজের কেসের ফাইলগুলো নিয়ে তদন্ত করলে কোনো সূত্র পাওয়া যেতে পারে। এই কথাটা শুনে দাসের মাথায় একটা বুদ্ধি আসে। সে চেম্বারে গিয়ে তার মেয়ের গলার দাগটা দেখে শ্রীনিবাসকে ডেকে বলে তার মেয়েকে 10 মিলিমিটার স্ট্যাটিস্কোপ দিয়ে আক্রমণ করা হয়েছিল। শ্রীনিবাস যেন এই ধরনের কেস ফাইলগুলো বের করে যেখানে ভিকটিমের গলায় এমন দাগ পাওয়া গেছে। এই কথা শুনে শ্রীনিবাস সাথে সাথে সব ডকুমেন্ট বের করার জন্য সুপারিনটেনডেন্ট অফিসারের উদ্দেশ্যে বেরিয়ে পড়ে। এদিকে দাসের ওয়াইফ চিত্রা পেশায় একজন নার্স ছিল। হসপিটালে গিয়ে সে ডাক্তারের রুমে স্ট্যাটিস্কোপ দেখে ঘাবড়ে যায় এবং সন্দেহবশত ডাক্তারের ড্রয়ার চেক করে। এবার সে সেখানে একটা 10 মিলিমিটারের স্ট্যাটিস্কোপ দেখতে পায়। তখন এই ডাক্তার চলে আসলে চিত্রা রুম থেকে বেরিয়ে পড়ে। তবে ডাক্তার এসে বিষয়টা বুঝতে পেরে তাকে অনেক বকাঝকা করে। অন্যদিকে শ্রীনিবাসের কেসের ডিটেলস চেক করে দাসকে বলে সে এমন দুটো কেস পেয়েছে যেখানে এই স্ট্যাটিস্কোপ ব্যবহার করা হয়েছে। প্রথম কেস 2010 সালের 11 মার্চ, স্থান কুমারাকাম, ভিকটিমের নাম কবিতা রাজেশ, বয়স 21। দ্বিতীয় কেস রেজিস্টার হয় 1991 সালের 23 সেপ্টেম্বর, স্থান ছিল কোল্লাম, ভিকটিমের নাম হচ্ছে অ্যানি ম্যাথিউ, বয়স 16। দাস এবার শ্রীনিবাসকে ওই দুই ভিকটিমের কন্ট্যাক্ট নাম্বার পাঠাতে বলে। এদিকে এসিপি জয়চন্দ্র অর্থাৎ দাসের সিনিয়র শ্রীনিবাসকে তার অফিস কেস নিয়ে ঘাটাঘাটি করতে দেখে কিছুটা রেগে যায়। শ্রীনিবাস যদিও বিষয়টা হ্যান্ডেল করে নেয়। পরবর্তীতে দাস ওই দুই ভিকটিম পরিবারের সাথে কথা বলে। এখানে একটা জিনিস সিমিলার পাওয়া যায়, সেটা হচ্ছে প্রত্যেকটা ভিকটিম মারা যাওয়ার 1 মাসের মধ্যে ভিকটিমের পিতারাও রহস্যজনকভাবে মৃত্যুবরণ করেছে। দাস শ্রীনিবাসকে কল করে বলে তুমি এমন সব কেসের ডিটেলস বের করো যেখানে ভিকটিমের মৃত্যুর পরে 1 মাস পর তার বাবারও মৃত্যু হয়েছে। এদিকে আমরা দেখি কার্তিক তার বোনকে গিটার শেখাচ্ছিল। এটা দেখে মনির রেগে গিয়ে তার গিটারটাই ভেঙে ফেলে। কার্তিক এই দৃশ্যে ভীষণ রেগে গিয়ে কষ্ট পায়। সে নয়নার কাছে গিয়ে অসহায়ের মতন কান্না করতে থাকে, যেটা নয়নার কাছেও বেশ খারাপ লাগে। অন্যদিকে থানায় শ্রীনিবাস আরো দুটো কেস নিয়ে আসে যেখানে ভিকটিমের মৃত্যুর 1 মাসের মাথায় তার বাবাদের মৃত্যু হয়েছিল। প্রথম কেসটা হয় কোচিতে 2016 সালে, ভিকটিম দীপিকা ও তার বাবা দিবাকরণ। দ্বিতীয় কেস 1999 সালে ত্রিশূরে, ভিকটিম ছিল জানকী ও তার পিতা রাজান। সবগুলো কেস তারা ভালো করেই ঘাটাঘাটি করে। প্রত্যেকটা কেসের সময়কাল, মৃত্যুর কারণ, ভিকটিমের বয়স সবকিছুই আলাদা ছিল। তারা কিছুতেই কোনো ক্লু খুঁজে পাচ্ছিল না। তবে শ্রীনিবাস জানায় যে জানকী রাজনের কেসের ইনভেস্টিগেশন অফিসার তাদের এসপি জয়চন্দ্র স্যার ছিল। তারা হয়তো তার কাছ থেকে কোনো তথ্য পেতে পারে। এই আশায় তারা জয়চন্দ্রের অফিসে যায়। তবে জয়চন্দ্র তাদের সাহায্য না করে এরকম ক্লুলেস কেসের সময় নষ্ট করার জন্য অনেক বকাবকি করে। এতে শ্রীনিবাস ও দাস দুজনের মন খারাপ হয়, কিন্তু তারা তাদের ইনভেস্টিগেশন থামাবে না বলে সিদ্ধান্ত নেয়। পরবর্তীতে দাস যখন বাসায় ফিরছিল তখন কার্তিকের ছোট বোন বিধুকে ভয় পেয়ে দৌড়ে যেতে দেখে। দাস গাড়ি থামিয়ে এর কারণ জিজ্ঞেস করলে বিধু পুরানো ঘরের দিকে ইশারা করে পালিয়ে যায়। এবার দাস কৌতূহলবশত সেদিকে গেলে সে এমন কিছু দেখে যা দেখে সে আঁতকে ওঠে। ওই পরিত্যক্ত পুরাতন ঘরটিতে কেউ অনেকগুলো বিড়াল মেরে ঝুলিয়ে রেখেছে। দাস আশেপাশে খোঁজ করতে শুরু করলে হঠাৎ একপাশে রাখা কাঠের মধ্যে থেকে নয়না বেরিয়ে দৌড় দেয়। দাসও তার পিছনে গিয়ে তাকে থামতে বলে, তবে নয়না না থেমে এক জলাশয়ের মধ্যে ঝাঁপ দেয়। দাসও সেখান থেকে নেমে তাকে ধরে ফেলে। তবে এই বিষয়টা জলাশয়ের এপারে থাকা লোকজন ভিডিও করে তা আপলোড করে দেয়। ফলে রাতারাতি দাসের ইমেজ খারাপ হয়ে যায়। এসিপি জয়চন্দ্র দাসকে বকাবকি করে বলে লেডি কনস্টেবল ছাড়া তুমি কেন একটা মেয়েকে অ্যারেস্ট করতে গিয়েছো। দাস জানায় ওরকম পরিস্থিতি তখন ছিলই না। তবে দাসের কথা কেউ বিশ্বাস করে না। মিডিয়া ও জনগণের কথার চাপে পড়ে দাসকে থানা থেকে সাসপেন্ড করা হয়। তার উপরে শুরু হয় ইনকোয়ারি। আর এই ঘটনার প্রভাব পড়ে দাসের পরিবার, নয়না এবং কার্তিকের উপরেও। এদিকে লোকাল নেতা ভাসুদেবান হরিহরের সাথে দেখা করে বলে এটাই সুযোগ, এখনই দাসকে ফাঁসাতে হবে। তুমি খেয়াল রাখো যেন ওই মেয়ে দাসের বিরুদ্ধে স্টেটমেন্ট দেয়। হরিহর তার কথায় সম্মতি জানায়। এবার থানায় কয়েকজন বাদে বাকিরাও দাসের বিরুদ্ধেই ছিল, কারণ দাসের জন্য তারা ঘুষ খেতে পারত না। জয়চন্দ্রের হাবভাবও স্পষ্ট যে সে দাসের বিরুদ্ধে। পরবর্তীতে হরিহর নয়নার স্টেটমেন্ট নিতে যায়।
তবে সে নয়নার কোনো মতামত না নিয়ে দাসকে ফাঁসিয়ে দুটো স্টেটমেন্ট লিখে তাকে সাইন করতে বলে। একটা স্টেটমেন্টে লেখা ছিল যে দাস তাকে জোর করে রেপ করতে চেয়েছে, আর একটায় লেখা ছিল দাসের সাথে তার অবৈধ সম্পর্ক আছে। এমন নোংরা লেখা দেখে নয়না প্রচন্ড রেগে যায়। আর এখানেই একটা টুইস্ট রিভিল হয়। এতদিন যাবৎ বাঘ প্রতিবন্ধী জেনে আসা নয়না হঠাৎ কথা বলে ওঠে। হরিহর তো এটা দেখে পুরোই হতবাক। সে নয়নাকে গালি দিয়ে বলে, তাহলে তুই আমাদের বোকা বানাচ্ছিস, চুপচাপ এখানে সাইন কর। কিন্তু ততক্ষণে লেডি কনস্টেবল আসলে হরিহর চুপ হয়ে যায়। এদিকে শ্রীনিবাস দাসকে কল করে বলে যে সে কোচির ভিকটিম দীপিকা ও দিবাকরণের ব্যাপারে ইনভেস্টিগেশন করেছে। এখানে সে জানতে পেরেছে যে দিবাকরণের স্ত্রী ও ছেলে এখন কেদারামেই থাকে। শ্রীনিবাস তাকে ঠিকানা পাঠালে দাস সেটা দেখে অবাক হয়ে যায়। এটা তো সেই মুনির ঠিকানা যাদের থেকে দাস বাইক কিনেছিল। আর মুনির স্ত্রী অর্থাৎ কার্তিকের মায় ছিল দিবাকরণের স্ত্রী, আর কার্তিক হলো সেই দিবাকরণের ছেলে। দাস এবার সমস্ত ভিকটিমের পরিবার নিয়ে ইনভেস্টিগেশন করে, আর এখানে সে সবগুলো কেসের একটা যোগসূত্র পায়। সেটা আর কিছুই নয়, কারণ দাসের নতুন কেনা ওই বুলেট মোটর বাইকটি। বিষয়টা নিয়ে শ্রীনিবাসকে জানালে শ্রীনিবাস সাথে সাথে তার বাড়িতে আসে। দাস ও শ্রীনিবাস একসাথে বসে আরো ইনভেস্টিগেশন করে জানতে পারে গত 35 বছর এই মোটরসাইকেলটা মোট 6টা পরিবারের কাছে গিয়েছে, আর প্রত্যেকটা পরিবারের সন্তান ও পিতা সহ মোট খুন হয়েছে 12টা। শ্রীনিবাস জিজ্ঞেস করে, তাহলে খুনি কার্তিক এবং মুনির কেন কোনো ক্ষতি করেনি? দাস বলে যে খুনি শুধু এই বাইকের অফিসিয়াল মালিককেই টার্গেট করে। এই বাইকের অফিসিয়াল মালিক ছিল দিবাকরণ। দিবাকরণের মৃত্যুর পর কার্তিক উত্তরাধিকারী সূত্রে এই বাইকটা পায়, এবং তখন কার্তিক তার মায়ের পেটে ছিল। তাই কিলার হয়তো ভেবেছে কার্তিক মুনির ছেলে, তাই সে তাদের কোনো ক্ষতি করেনি। এখন আমাদের জানতে হবে এই খুনিকে এবং তার মোটিভটাই আসলে কি। শ্রীনিবাস জানায় সেটা কিভাবে সম্ভব। দাস উত্তর দেয়, আগে আমাদের এই বাইকের প্রথম মালিক সম্পর্কে জানতে হবে। সেই কাহিনী জানতে সিন শিফট হয় 35 বছর আগে। এখানে আবারও আমরা সেই বাচ্চা ছেলে কিশোরের কাহিনী দেখি। কিশোরের কাছ থেকে পিঠে আঘাত পেয়ে আনন্দান রাগে গজগজ করতে করতে তার বাড়িতে আসে। রাঘবানের ছেলের পিঠে এমন আঘাত দেখে প্রচন্ড রেগে যায়। সে আনন্দানকে নিয়ে তখনই কিশোরদের বাড়িতে আসে। আনন্দান কিশোরকে ধরে মারতে শুরু করলে তার মা বাধা দেয়। তখন রাঘবান তার মাকে জোর করে ঘরের ভিতর নিয়ে যায়। এদিকে আনন্দান কিশোরকে গাছের সাথে বেঁধে তার মুখে কাঠের গুঁড়ো ঢুকিয়ে দেয়, যার ফলে ব্যথায় কিশোর কুকড়ে ওঠে। অন্যদিকে রাঘবান আনন্দানের স্টেথোস্কোপ নিয়ে কিশোরের মায়ের গলায় পেঁচিয়ে তাকে রেপ করে, আর ফাইনালি তাকে হত্যা করে দেয়। ছোট্ট কিশোর বাইরে থেকে মায়ের চিৎকার শোনা ছাড়া আর কিছুই করতে পারে না। নিষ্ঠুর রাঘবানরা তাদের ওভাবেই রেখে সেখান থেকে চলে আসে। এভাবে পুরো একটা দিন পার হয়। পরের দিন কিশোর কোনো রকম নিজেকে ছড়িয়ে ঘরে মায়ের মৃতদেহ দেখে কান্নায় ভেঙে পড়ে। এর সাথে সাথে তার মাথায় চেপে ওঠে এক প্রতিশোধের আগুন। সে হাতে একটা কাস্তে আর স্টেথোস্কোপ নিয়ে রাঘবানদের বাড়িতে যায় তাদেরকে খুন করার উদ্দেশ্যে। তবে সেখানে গিয়ে জানতে পারে যে ওই দুই পাপী গতকাল ফেরার সময় বাইক অ্যাক্সিডেন্টে মারা গেছে। নিজের মায়ের সাথে অন্যায় করা অপরাধীদের এত সহজ মৃত্যু সে কিছুতেই মেনে নিতে পারে না। রাগে ক্ষোভে সে তাদের চিতার উপরেই কাস্তে দিয়ে আঘাত করতে থাকে। তবে এরপর তার সমস্ত রাগ গিয়ে পড়ে ওই বাইকটার দিকে। এই বাইকের মডেল ছিল KLA 347, অর্থাৎ আনন্দান ছিল এই বাইকের প্রথম মালিক। এই সব কিছু দাসেরা একজন রিটায়ার্ড পুলিশের কাছ থেকে জানতে পারে, আর ইনি সেই পুলিশ অফিসার যে সেদিন কিশোরকে শাস্তি না দিয়ে বুঝিয়ে বাড়ি পাঠিয়ে দিয়েছিল। দাস তাকে এবার জিজ্ঞেস করে যে সে কি এখন জানে কিশোর কোথায় আছে। অফিসার বলে ওই ঘটনার পর তাকে মেন্টাল অ্যাসাইলামে পাঠানো হয়। এরপর সে আর কোনোদিন কিশোরকে দেখেনি। অফিসারের কাছ থেকে অ্যাসাইলামের ঠিকানা নিয়ে দাসরা সেখানে যায়। এখানে এসে ডাক্তার জানায় যে কিশোর ছোটবেলা থেকে বড্ড জেদি ছিল। সে ওই ঘটনার পর এতটাই হিংস্র হয়ে উঠেছিল যে আনন্দের করা পাপের শাস্তি সে ওই বাইকের পরবর্তী মালিকদের দিয়ে নিতে চায়। তার এখন প্রিয় কাজ ওভাবে মানুষ খুন করা। এটা করে সে পৈশাসিক আনন্দ পায়। অ্যাসাইলামে থাকাকালীন তাকে সুস্থ মনে হয়েছিল বলে ছেড়ে দেওয়া হয়, কিন্তু সবটা শুনে মনে হচ্ছে সে এখন একটা ঠান্ডা মাথার সাইকো কিলার। এই সব শুনে দাস এবার নিজের পরিবার নিয়ে চিন্তিত হয়ে পড়ে। শ্রীনিবাসকে সবটা জানানোর পর শ্রীনিবাস দাসকে সাহায্য করতে চায়, তবে দাস বলে খুনি তো নিজে এখানে আসবে আর আমি সবকিছু সামলে নেব। সে সবসময় তার পরিবারকে কড়া পাহারা দিত, কিন্তু ওই কিলারের কোনো খোঁজই ছিল না। দাস নিজের মেয়ের চিন্তায় মানসিকভাবে ভেঙে পড়ে। যদিও তার
স্ত্রী তাকে সবসময় সাহস যোগায়। এভাবেই একদিন রাতে হঠাৎ দাস বাইরে বাইকের আওয়াজ শুনতে পায়। সে চিত্রাকে দ্রুত দরজা লাগাতে বলে টর্চ নিয়ে বাইরে আসে। বাইরে সে সব জায়গায় কিশোরকে খুঁজতে থাকে, আর হঠাৎই কিশোর তার সাথে আন্তাক্ষরী খেলা শুরু করে। তবে দাস বলে, আমি গান গাইবো না। সে কিশোরকে বারবার সামনে আসতে বলে। কিশোর আন্তাক্ষরী খেলতে খেলতে দাসের বাড়ির দরজায় গিয়ে হামলা করে। দাস দৌড়ে তাকে আটকাতে যেতেই কিশোর তার মাথায় আঘাত করে তাকে অজ্ঞান করে দেয়। এরপর সে আবারও দরজা ভাঙতে শুরু করলে দাসের স্ত্রী প্রাণপণ চেষ্টা করে তাকে আটকানোর। তাদের মেয়েও ভয়ে জড়সড় হয়ে বসে রয়েছে। এরই মাঝে দাসের জ্ঞান ফিরে আসলে তার সাথে আবারও কিশোরের মারামারি হয়। এখানে তাদের মধ্যে চলে অনেকক্ষণ ধরে ফাইট, কেউ কারো থেকে যেন কম যায় না। দুজনেই বেশ ঘায়েল হয়ে পড়ে। এক পর্যায়ে দাস কিশোরের মাস্ক খুলে ফেললে সে আড়ালে গিয়ে লুকিয়ে পড়ে। দাস আবারও তাকে বাইরে আসতে বলছিল, তবে কিশোর কোনো সাড়া দেয় না। সব দেখে দাস বুঝতে পারে কিশোরের দুর্বলতা ওই বাইকটা, তাই এবার সে ওই বাইকে গিয়ে আগুন লাগিয়ে দেয়। আর এটা দেখে কিশোর পাগলের মতো ছুটে এসে আগুন নেভানোর চেষ্টা করতে থাকে। আর এই প্রথমবারের মতন দাস সেই সাইকো কিলার কিশোরের চেহারা দেখতে পায়। কিশোর আগুন নেভাতে না পেরে কান্নায় ভেঙে পড়ে। এরপর সে আবারও দাসকে আক্রমণ করতে গেলে দাস এবার তাকে মেরে অজ্ঞান করে দেয়। পরের দিন সে কিশোরকে পুলিশের হাতে তুলে দেয়। এদিকে নায়না দাসের ব্যাপারে পজিটিভ স্টেটমেন্ট দেওয়ায় দাসের সাসপেনশন তুলে নেওয়া হয়। এছাড়াও দাসের এমন সাহসিকতায় জয়চন্দ্র তাকে বাহাবা দেয়। পরের দৃশ্যে আমরা দাসকে আবারও মেন্টাল অ্যাসাইলামে যেতে দেখি। ডাক্তার জানায় কিশোর এখন সুস্থ হয়ে গেছে, তাই দাসও মানবিক দিক বিবেচনা করে তাকে ছেড়ে দিতে চাচ্ছিল। দাস কিশোরকে বুঝিয়ে বলে, আমি জানি তোমার সাথে ছোটবেলায় কি হয়েছিল। তুমি হয়তো এখনো আমার উপর রেগে আছো, তবে আমি তোমার উপরে একটু রেগে নেই। আমি চাই তুমি এখান থেকে বেরিয়ে একটা সুস্থ জীবন যাপন করো, কিন্তু তোমাকে কথা দিতে হবে বাইরে বের হয়ে তুমি আমার পরিবারের কোনো ক্ষতি করবে না। আমি কি তোমাকে ভরসা করতে পারি এখন? কিশোর কোনো কথা না বলে চুপ করে থাকে। এরপর দাস সেখান থেকে চলে গেলে হঠাৎ সে আন্তাক্ষরী খেলা শুরু করে। আর এর মানে এই সাইকো কিশোরের মাথা থেকে এখনো প্রতিশোধের ভূত নামেনি। ঠিক এই সিনের মধ্যে দিয়েই এই সাইকো থ্রিলার মুভিটার সমাপ্তি ঘটে।